সবাইকে নমস্কার এবং নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। তো তোমাদের সবার জন্য আমি আরও একটা ইনফরমেটিভ ভিডিও আমি বানানোর চেষ্টা করছি। তো ভিডিওটার বিষয়বস্তু হচ্ছে, তোমরা অনেকেই আমাকে কমেন্ট করেছো যে দাদা, কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টর এবং কলকাতা পুলিশের সার্জেন্ট এনাদের জব প্রোফাইল ভিডিও বানাও। তো আমি আজকে তোমাদের জন্য কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টর এবং কলকাতা পুলিশের সার্জেন্ট এই দুটোকে প্যারালালি পাশাপাশি রেখে একটা ভিডিও বানানোর জন্য তোমাদের জন্য চেষ্টা করছি। তো তোমরা অবশ্যই ভিডিওটা দেখবে এবং অবশ্যই আমাকে লাইক এবং ভিডিওটা দেখে কমেন্ট করবে যে ভিডিওটা তোমাদের কেমন লাগলো বা কতটা ইনফরমেটিভ লাগলো। তো চলো চলে আসি ভিডিওটাতে। তো এই ভিডিওটাতে আমি আজকে আলোচনা করব কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টর এবং সার্জেন্টের পরিচিতি, পরিচয় বা ইনসিগনিয়া মানে কলার ব্যাচ এবং সাব ইন্সপেক্টর এবং সার্জেন্ট ডাইরেক্ট না ডিপার্টমেন্টাল সেটাও আলোচনা করব। এনাদের পোস্টিং মানে চাকরি পাওয়ার পর ট্রেনিং করার পরে পোস্টিং কিভাবে কোথায় হয়, কে কিভাবে কোথায় পোস্টিং কাজ করে এবং এনাদের কাজের ধরন, এই সাব ইন্সপেক্টর এবং সার্জেন্ট এনাদের দুটো র্যাঙ্কের কাজের ধরন, এনাদের স্যালারি এবং এনাদের ডিউটি আওয়ার্স। তো এই টোটাল সমস্ত বিষয় আজকে আমি এই ভিডিওটাতে আলোচনা করব। তো চলো ভিডিওটা শুরু করি, দেখে নাও। প্রথমেই আমি বলি কলকাতা পুলিশ। তো কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টর এবং সার্জেন্ট দুটোই, এই সাব ইন্সপেক্টর এবং সার্জেন্ট দুটোই কিন্তু অফিসার র্যাঙ্ক, ঠিক আছে? সার্জেন্ট এবং সাব ইন্সপেক্টর দুটো অফিসার র্যাঙ্ক। এবার চলে আসি ইনসিগনিয়া। যদি আমি পরিচিতির কথা বলি তো কলকাতা পুলিশের সার্জেন্ট, বেসিক্যালি সার্জেন্ট আমরা রাস্তাঘাটে দেখে থাকি। রাস্তাঘাটে কলকাতার জুরিডিকশনের আন্ডারে রাস্তায় আমরা সার্জেন্টকে দেখে থাকি। তো সার্জেন্টের পরিচিতি হচ্ছে একজন সার্জেন্টকে লাল বুলেট নেওয়া অবস্থায়, লাল বুলেট নিয়ে কাঁধে যে শোল্ডার ব্যাচ যেটাকে আমরা ইনসিগনিয়া বলি, সেই কাঁধে শোল্ডার ব্যাচে ওনার থাকবে নীল সাদা নীল রিবন দেওয়া, সাদা কলার ব্যাচের ওপর, সাদা কলারের ওপর দুটো স্টার। তাহলে নীল সাদা রিবন দেওয়া সাদা কলার ব্যাচের ওপর দুটো স্টার ওনাকে দেখবো। এছাড়া ওনাদের পায়ের যে কালো জুতো, সেই পায়ের কালো জুতোর ওপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত ব্ল্যাক কালারের বেয়ার ক্যাপ থাকে। ব্ল্যাক কালারের বেয়ার ক্যাপ তোমরা অনেকেই দেখেছো এবং আমি ভিডিওর স্ক্রিনে ছবি দিয়ে দেবো, তোমরা দেখে নিও। তাহলে কালো বুটের সাথে হাঁটুর নিচ পর্যন্ত ব্ল্যাক কালারের এরকম বেয়ার ক্যাপ থাকে, পুরোটা কভার করা, প্যান্টের ওপর থেকে পুরোটা কভার করা। এবং কাঁধে আমি কি বললাম, নীল সাদা রিবন দেওয়া দুটো স্টার, ঠিক আছে? এছাড়া লাল বুলেট। তো এটা হচ্ছে একজন সার্জেন্টের পরিচিতি। এবং সাব ইন্সপেক্টরের পরিচিতি হচ্ছে কাঁধে নীল এবং লাল রিবন দেওয়া, যেমন ওয়েস্ট বেঙ্গল পুলিশের সাব ইন্সপেক্টর। তো ওভারঅল সাব ইন্সপেক্টরের যে শোল্ডার ব্যাচ যেটা থাকে, ইনসিগনিয়া যেটা থাকে, সেটা মোটামুটি সব স্টেটেই সমান এবং আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশেও সমান, দুটো স্টার এবং নীল ও লাল রিবন, ঠিক আছে? এবার হয়ে গেল। আচ্ছা, এবার আমি বলি যে সাব ইন্সপেক্টর পদটা কিন্তু ডাইরেক্ট সাব ইন্সপেক্টরও হতে পারে, ডিপার্টমেন্টালও হতে পারে। ডিপার্টমেন্টাল মানে তোমরা অনেকেই জানো, যারা বেসিক্যালি আমার ভিডিওগুলো প্রথম থেকে ফলো করছো তারা জানো আমি বহুবার আলোচনা করেছি। যারা চ্যানেলে নতুন তাদেরকে রিকোয়েস্ট রইল প্রতিটা ভিডিও ভালো করে দেখার এবং অবশ্যই এইরকমই আরো ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। এবং যারা চ্যানেলে আমার অলরেডি রেগুলার সাবস্ক্রাইবার যারা, তারা কিন্তু অবশ্যই ভিডিওটাকে ভালো লাগলে লাইক দেবে। তো সাব ইন্সপেক্টর কনস্টেবল থেকে ডিপার্টমেন্টাল এক্সাম দিয়ে এএসআই এবং তারপরে সাব ইন্সপেক্টর, ডিপার্টমেন্টাল সাব ইন্সপেক্টর হওয়া যায়। এটাকে কনস্টেবল থেকে এএসআই এবং এএসআই থেকে সাব ইন্সপেক্টর, এটাকে বলে ডিপার্টমেন্টাল সাব ইন্সপেক্টর। এবং অবশ্যই ডাইরেক্টলি পরীক্ষা দিলে ডাইরেক্ট সাব ইন্সপেক্টরও হওয়া যায়। কিন্তু সার্জেন্ট কিন্তু কোনো দিনই কনস্টেবল থেকে বাই প্রমোশন সাব ইন্সপেক্টর হয়ে সার্জেন্ট হওয়া যায় না।
সার্জেন্ট কিন্তু যখন ডাইরেক্ট সাব ইন্সপেক্টরের ফর্ম ফিল আপ হয়, যখন ডাইরেক্ট সাব ইন্সপেক্টরের রিক্রুটমেন্ট বেরোয়, ভ্যাকান্সি বেরোয়, তখন যারা ডাইরেক্ট সাব ইন্সপেক্টর পরীক্ষা দেওয়ার জন্য ফর্ম ফিল আপ করে সেখানে কিন্তু প্রেফারেন্স অপশন থাকে, মানে ফার্স্ট প্রেফারেন্স সাব ইন্সপেক্টর বা ফার্স্ট প্রেফারেন্স সার্জেন্ট। তাহলে যদি কেউ ফার্স্ট প্রেফারেন্স সার্জেন্ট দেয় সে চাকরি পাওয়ার পরে ট্রেনিং করার পরে সার্জেন্ট হতে পারবে, এবং যদি কেউ ফার্স্ট প্রেফারেন্স সাব ইন্সপেক্টর দেয় সে চাকরি পাওয়ার পরে ট্রেনিং করার পরে সে সাব ইন্সপেক্টর হবে। তাহলে কনস্টেবল থেকে ডিপার্টমেন্টাল প্রমোশনের মাধ্যমে সার্জেন্ট হওয়া যায় না, ঠিক আছে? সার্জেন্ট সবসময় ডাইরেক্ট সাব ইন্সপেক্টর র্যাঙ্ক, ঠিক আছে? এবার আমি চলে আসি পোস্টিং। একজন সাব ইন্সপেক্টর কলকাতা পুলিশে যেহেতু থানা এরিয়াগুলোকে ডিভিশনে ভাগ করা হয়, কলকাতা পুলিশের ক্ষেত্রে থানা এরিয়াগুলো ডিভিশনের আন্ডারে পড়ে। তো ডিভিশনে যত থানা আছে এই সমস্ত থানাগুলোতে সাব ইন্সপেক্টর র্যাঙ্ক বিভিন্ন থানায় ওসি র্যাঙ্কে চাকরি করছে। বিভিন্ন থানা তোমরা জানো ওসি র্যাঙ্কটা হচ্ছে সাব ইন্সপেক্টর র্যাঙ্ক। তাহলে সিনিয়র সাব ইন্সপেক্টর যারা তারা বিভিন্ন থানায় ওসি হিসাবে কাজ করে, যারা জুনিয়র সাব ইন্সপেক্টর তারা মেজবাবু হিসাবে কাজ করে, ছোটবাবু হিসাবে কাজ করে, এবং অবশ্যই বিভিন্ন কেসের আয়ও হিসাবে কাজ করে। এছাড়াও কলকাতা পুলিশের বিভিন্ন স্পেশাল ফোর্সের তদারকির কাজ করে, মানে সুপারভিশন ওয়ার্ক, যেটা সাব ইন্সপেক্টর যেহেতু অফিসার র্যাঙ্ক তাই সুপারভিশন ওয়ার্ক। তাহলে সাব ইন্সপেক্টরের ক্ষেত্রে আমি কি বললাম না, পুলিশ আমাদের যে পুলিশ ল, আমাদের যে পুলিশ আইন, যে আমাদের যে কনস্টিটিউশন, যে আইপিসি, সিআরপিসি, এখন বর্তমানে বিএনএস ভারতীয় ন্যায় সংহিতা, তো বেসিক্যালি এই সমস্ত আইন সংক্রান্ত বিষয় নিয়ে কাজ থানা ফাঁড়িতে এগুলো সাব ইন্সপেক্টর স্যাররা করে থাকেন। এবং সার্জেন্ট স্যাররা তাহলে কি কাজ করেন? সার্জেন্ট স্যারদের বেসিক্যালি পোস্টিং হয় ট্রাফিকে। তাহলে সার্জেন্ট এই যে পোস্টটা এটা কিন্তু ট্রাফিকের পোস্ট, ট্রাফিকের ডেজিগনেটেড, মানে একটা সেপারেট পোস্ট। সার্জেন্ট মানেই তার ট্রাফিকে পোস্টিং, এবং ট্রাফিকে পোস্টিং মানেই তাকে রাস্তায় বিভিন্ন রাস্তার এ প্রান্ত থেকে ও প্রান্ত, এই সিগন্যাল থেকে ওই সিগন্যাল ঘুরে ঘুরে বেরিয়ে তাকে কাজ করতে হয়। তাহলে পোস্টিং এর ব্যাপারটা হয়ে গেল। এবার আমি চলে আসি কাজের ধরন। দেখো কাজের ধরনটা বলতে গিয়ে আমি প্রথমে সার্জেন্ট স্যারদের কথা বলি। ধরো রাস্তায় তুমি দেখলে ট্রাফিক স্যাররা, ট্রাফিকের যে সার্জেন্ট স্যাররা তারা বেসিক্যালি কি করে থাকে? ধরো আমি রাস্তায় গাড়ি নিয়ে বেরিয়েছি, ধরো আমি সিগন্যাল ভায়োলেশন করলাম, ধরো কোথাও রাস্তায় সিগন্যাল হয়েছে লাল, তার পথে লাল সিগন্যাল মানে আমাকে থেমে যেতে হবে, কিন্তু লাল সিগন্যাল হওয়ার পরেও আমি সিগন্যালকে অমান্য করে আমি যে স্টপ লাইন যে থাকে রাস্তায়, যে সাদা কালারের স্টপ লাইন থাকে, আমি সেই স্টপ লাইন ভায়োলেট করে চলে গেলাম। আচ্ছা, আমি ওভার স্পিড চালালাম, আমি হাই স্পিডে গাড়ি চালাচ্ছি, ঠিক আছে, আমি স্পিড ভায়োলেশন করলাম, আমি সিগন্যাল ভায়োলেশন করলাম, ঠিক আছে, আমি রেকলেস ড্রাইভিং করলাম। রেকলেস ড্রাইভিং মানে কি? উল্টো পাল্টা গাড়ি চালানো, মানে যে গাড়ি চালানোর মাধ্যমে কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে, কোনো মানুষ স্পট ডেড হয়ে যেতে পারে। তো রেকলেস ড্রাইভিং, আমি রেকলেস ড্রাইভিং করলাম, তো আমাকে কোনো একটা সিগন্যালে আমাকে ট্রাফিক পুলিশ ধরলো, এবং ট্রাফিক পুলিশ ধরে আমাকে সার্জেন্টের কাছে নিয়ে গেল, ঠিক আছে, আমাকে সার্জেন্টের কাছে নিয়ে গেল, বা সেখানে সেই সিগন্যাল পোস্টে কোনো একজন ট্রাফিক পুলিশ ছিলেন, আমাকে ধরলেন, আমাকে অন দ্য স্পট গভর্নমেন্টের যে রুলস আছে, গভর্নমেন্টের যে ফাইনের রুলস আছে, স্টপ লাইন ভায়োলেশন, সিগন্যাল ভায়োলেশন, রেকলেস ড্রাইভিং, হ্যাঁ, তারপর ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ, ঠিক আছে, মানে মদ্যপান করে অবস্থায় গাড়ি চালানো, তো এই সমস্ত যে ট্রাফিক আইন আছে এই ট্রাফিক আইনের আন্ডারে উনি আমাকে চালান কাটতে পারেন, উনি আমাকে কেস দিতে পারেন। এবার আমি চলে আসি, যদি সাপোজ ধরো রাস্তায় কোনো একটা অ্যাক্সিডেন্ট হলো, হ্যাঁ, কোনো একটা গাড়ি আর একটা গাড়িকে ঠুকে দিল, অ্যাক্সিডেন্ট হলো, ঠিক আছে, মুখোমুখি সামনাসামনি অ্যাক্সিডেন্ট হলো, তাহলেও কিন্তু সেটা ট্রাফিক সার্জেন্টই কন্ট্রোল করবে, হ্যান্ডেল করবে। কিন্তু এই অ্যাক্সিডেন্ট হওয়ার পরে যদি কোনো একজন মানুষ স্পট ডেড হয়ে যায়, এই অ্যাক্সিডেন্ট হওয়ার পরে যদি কোনো একজন, যদি দুটো গাড়ির মধ্যে ধরো যে যাকে মেরেছে, ঠিক আছে, যে যাকে মেরেছে, যার দোষ, আর যাকে মেরেছে তার যদি হাত পা ভেঙে যায়, মাথা ফেটে যায়, যদি স্পট ডেড হয়ে যায়, তখন কিন্তু সেই গাড়ি দুটোকে থানার আন্ডারে নিয়ে যাওয়া হবে। মানে ওই যে ট্রাফিক সিগন্যাল, ওই ট্রাফিক সিগন্যালটা যে থানার আন্ডারে পড়ছে
তখন কিন্তু সেই গাড়ি দুটোকে থানার আন্ডারে নিয়ে যাওয়া হবে। তার কারণ ওই যে অ্যাক্সিডেন্টটা হয়েছে, ওই যে স্পট ডেট হয়ে গিয়েছে, যদি একে অন্যের বিরুদ্ধে যদি কেস করে মানে যেখান থেকে কোর্টে কেস, যখনই কেস হবে এফআইআর হবে, প্রথমে জিডি হবে, তারপর এফআইআর হবে। এফআইআর হওয়ার মানেই কিন্তু কেস ফাইল হবে। কেস ফাইল হলে থানার বড়বাবু মানে ওই ট্রাফিক সিগন্যাল যে থানার আন্ডারে, তখন সেই কেসটা কিন্তু থানার আন্ডারে চলে যাচ্ছে এবং থানার বড়বাবু তখন কোন একজন সাব ইন্সপেক্টরকে তখন কিন্তু ওই কেসের আয়ও করবেন। ঠিক আছে, তখন ওই কেসের আয়ও হয়ে সাব ইন্সপেক্টর কি করবেন, ইনভেস্টিগেশন করবেন। তাহলে ট্রাফিক সার্জেন্টের কাজ কি? ট্রাফিক সার্জেন্টের কাজ হচ্ছে রাস্তায় ট্রাফিক আইন অনুযায়ী কেস দেওয়া। কিন্তু সেই কেসটা যখন জুডিশিয়াল পাওয়ারের আন্ডারে চলে যাচ্ছে, যখন কোর্টের আন্ডারে চলে যাচ্ছে, যখন এফআইআর হচ্ছে, কোন একজন স্পট ডেট হয়ে গেল, তখন কিন্তু সেটা সাব ইন্সপেক্টরের কাজ। তাহলে সাব ইন্সপেক্টরের কাজ কি? আয়ো, ইনভেস্টিগেটিং পাওয়ার হচ্ছে সাব ইন্সপেক্টর। তাহলে একজন সাব ইন্সপেক্টর কিন্তু সবসময়ই ইনভেস্টিগেটিং পাওয়ার হোল্ড করে, কিন্তু সার্জেন্ট কিন্তু কখনোই ইনভেস্টিগেটিং পাওয়ার কিন্তু হোল্ড করে না। তাহলে আশা করি আমি তোমাদেরকে বোঝাতে পারলাম। এবার চলে আসি স্যালারির কোথায়। দেখো, কলকাতা পুলিশ হোক বা বেঙ্গল পুলিশ হোক, সাব ইন্সপেক্টর এই যে র্যাঙ্কটা, যেহেতু সার্জেন্টও কিন্তু সাব ইন্সপেক্টর র্যাঙ্ক, ঠিক আছে, তো সাব ইন্সপেক্টর এই যে র্যাঙ্কটা, এই সাব ইন্সপেক্টর র্যাঙ্কে আমাদের বর্তমানে ওয়েস্ট বেঙ্গলে স্টার্টিং বেসিক স্যালারি কিন্তু 32,100 টাকা। এই 32,100 টাকার সাথে আরো তোমরা কি পাবে বা আমরা কি পাই, সেটা হচ্ছে এখন বর্তমানে রাজ্যে যেহেতু 14% ডিএ চলছে, তাহলে 14% ডিএ, 12% এইচআরএ, রেশন মানি, এর উপর রেশন মানি, কলকাতা পুলিশের ক্ষেত্রে যে রেশন মানি অ্যালটেড আছে সেই রেশন মানি এবং মেডিকেল অ্যালাউন্স, এই টোটাল নিয়ে কম্প্যাক্ট একটা স্যালারি। এটা সার্জেন্ট এবং সাব ইন্সপেক্টর দুজনের ক্ষেত্রেই কিন্তু সমান। এবার আমি বলি ডিউটি আওয়ার। জব প্রোফাইল যেহেতু বলছি, তাহলে জব প্রোফাইলের মধ্যে অবশ্যই ডিউটি আওয়ার্সটা খুব ইম্পর্টেন্ট। দেখো, তোমরা কম বেশি সবাই জানো যে কলকাতা পুলিশের ডিউটি আওয়ার্স কিন্তু 8 ঘন্টা। এটা কিন্তু একটা অ্যালটেড ডিউটি আওয়ার্স। তার কারণ কলকাতা পুলিশের জুরিডিকশন ছোট এবং জুরিডিকশন অনুযায়ী কলকাতা পুলিশে অ্যাভেলেবল পুলিশ পার্সোনেল রয়েছে। সেই কারণে কিন্তু কলকাতা পুলিশের ডিউটি আওয়ার্স 8 ঘন্টা। মহানগরীর ফোর্স যেহেতু, তাই একটু বেনিফিশিয়াল এই জবটা, সেটা হচ্ছে 8 ঘন্টা জব। কিন্তু এই যে সার্জেন্ট যারা রাস্তায় ডিউটি করে, তারা কিন্তু 8 ঘন্টা ডিউটি করে। তার কারণ এনাদের শিফট চেঞ্জ হয়। কিন্তু যে সমস্ত সাব ইন্সপেক্টররা থানায় পোস্টিং বা লালবাজার হেডকোয়ার্টারে পোস্টিং, কলকাতা পুলিশের হেডকোয়ার্টার যেহেতু লালবাজার পোস্টিং, সেক্ষেত্রে কিন্তু তাদের একটু মানে চাপ বেশি থাকে, একটু প্রেশার বেশি থাকে। থানায় যে সমস্ত ইনভেস্টিগেশন অফিসার হিসাবে কাজ করছেন যে সমস্ত সাব ইন্সপেক্টর, তারা কিন্তু সবসময় যে 8 ঘন্টা ডিউটি করে ডিউটি ছেড়ে দিয়ে বাড়ি চলে যান তা কিন্তু নয়। তবে ওভারঅল কলকাতা পুলিশের চাকরিতে সার্জেন্ট হোক বা সাব ইন্সপেক্টর হোক, যদি কলকাতা সারাউন্ডিংয়ে যে সমস্ত পুলিশ পার্সোনেলদের বাড়ি বা কলকাতা থেকে 1 ঘন্টা 2 ঘন্টা দূরত্বে যে সমস্ত পুলিশ পার্সোনেলদের বাড়ি, তারা কিন্তু রাজকীয়ভাবে চাকরিটা করতে পারেন। তার কারণ 8 ঘন্টা যেহেতু অ্যালটেড ডিউটি আওয়ার্স কলকাতা পুলিশ আইন অনুযায়ী, সেই জন্য এনারা ডিউটি করার পরে এনারা কিন্তু স্বাধীনভাবে বাড়িতে যেতে পারেন, বাড়ির সাথে যোগাযোগ রাখতে পারেন বা নিজের প্রয়োজনীয় কোনো কাজ কিন্তু এনারা স্বাধীনভাবে করতে পারেন। তাহলে এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু। আশা করি তোমাদের সবার ভিডিওটা খুব ভালো লাগবে এবং অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে, তাহলে এই রকমই আরো ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য এবং আমাকে সাপোর্ট করার জন্য, আমার চ্যানেলটাকে সাপোর্ট করার জন্য, যারা নতুন ভিউয়ার তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং যারা পুরনো ভিউয়ার, যারা অলরেডি আমার চ্যানেলে সাবস্ক্রাইবার, তারা কিন্তু অবশ্যই ভিডিওটাকে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। সুতরাং পরের কোনো ইনফরমেটিভ ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে। নমস্কার, জয় হিন্দ।